না আন্টি, একটু ভালো লাগছে না। আচ্ছা, আমায় তোমার পছন্দটা বলো, সেই অনুযায়ী শাড়ি বের করছি। অতঃপর ফেওরি ও তার বান্ধবী নিজেদের পছন্দের বর্ণনা করে। আনিসা বেগম তাদের পছন্দ অনুযায়ী বেশ কিছু শাড়ি দেখায়, যার মাঝে একটা শাড়ি তাদের খুব পছন্দ হয়। অবশেষে যাওয়ার সময় ডক্টর ফেইজের মা আনিসা বেগমকে বিয়ে এবং হলুদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আবেদন করে এবং বিয়ের কার্ড দেন। অনেকটা অনুরোধের সুরে তিনি আনিসা বেগমকে বিয়েতে উপস্থিত হতে বলে বিদায় নিয়ে সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসেন। কিন্তু ডক্টর ফেইজ সবার সাথে না গিয়ে দাঁড়িয়ে থাকেন। সবাই গাড়িতে উঠতেই তিনি আনিসা বেগমকে উদ্দেশ্য করে বলেন, হলুদে এবং বিয়েতে আপনার উপস্থিতি কামনা করছি। আপনি আপনার মেয়ে জামাই নিয়ে এলে খুশি হব। জি আন্টি, এত করে বললো যে কথাটা ফেলতে পারছি না। ইনশাল্লাহ অবশ্যই জানাবো। ধন্যবাদ। একটি কথা বলতাম। জি বলুন। আপনার ওই শাড়িটা দেখতে বেশ লাগবে। হলুদ না, ওইটা পরেন। ডক্টর ফেইজের এমন অনাকাঙ্ক্ষিত প্রশংসাবাদে অস্বস্তি অনুভব করেন আনিসা বেগম। তবুও তা প্রকাশ না করে ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানান। ডক্টর ফেইজও আলতো হেসে গাড়িতে গিয়ে বসে পড়েন। বিকেল 4টে। মোহ ও রিদান বারান্দায় বসে গল্পে মগ্ন। গল্পের এক পর্যায়ে রিদান প্রশ্ন করে ওঠে। প্রশ্নটি শুনেই মুখ কালো হয়ে যায় মোহের। একদিনে তো সে একবারই পড়তে বসেছিল, তাও আধ ঘন্টার মতো। এটি শুনে রিদান রেগে যাবে না তো? মোহ আমতা আমতা করে বলে, বসেছিলাম আধা ঘন্টা। সরি, একটু গল্প করি। মন খারাপ করে মোহ বিছানায় বই খাতা নিয়ে বসে পড়ে। রিদান ঠিক মোহের পেছনে বসে পেছন থেকে মোহকে জড়িয়ে ধরে। মোহ মুচকি হেসে পড়া শুরু করে। মোহ জোরে জোরে পড়ছে, আর রিদান মোহের কাঁধে মাথা রেখে পড়া শুনছে। সেই সাথে ভুল হলে তা ধরিয়ে দিচ্ছে। প্রায় ৪৫ মিনিট অতিবাহিত হওয়ার পর মোহ উঠে বলে। শুনছেন, মাথা ব্যথা করছে। রিদান মোহের হাত থেকে বইটি নিয়ে মোহকে নিজের কোলে শুইয়ে এক হাতে মোহের মাথা টিপে দিতে থাকে, আর অপর হাতে মোহের বইটি ধরে মোহকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যেগুলোর উত্তর মোহ পারেনি। সেগুলো রিদান জোরে জোরে উচ্চারণ করে, আর তা শুনে রিদানের সাথে সাথে মোহও বারবার উচ্চারণ করে। এভাবে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে যায় মোহের। এভাবে সন্ধ্যা 7:30 অবধি মোহকে পড়ায় রিদান। অতঃপর মোহকে অনুরোধে পড়া শেষ করে ওঠে তারা। মোহের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিদান। মেয়েটি মাত্র গোসল সেরে বেরিয়েছে। হালকা নীল কালারের শাড়ি পরেছে সে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, যা সে আয়নার সামনে দাঁড়িয়ে মুছে চলেছে। শাড়ি ভেদ করে কোমরটা দৃশ্যমান। বেশ মোহনীয় লাগছে মোহকে। রিদান এক ঘোর লাগা দৃষ্টিতে বেশ কিছু সময় মোহকে দেখার পর এগিয়ে যায় মোহের দিকে। হাত বাড়িয়ে শুয়ে দেয় মোহের কোমর। ভিজে চুলে মুখ ডুবিয়ে হাতটি মোহের কোমর হতে পেট অব্দি আনে। মোহের পুরো শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। রিদানের হাতটি খামচে ধরে সে। রিদান মোহের কানের কাছে মুখ নিয়ে যায়। এতে মোহের মাঝে শিহরণ আর বেড়ে যায়। হঠাৎ রিদান মোহের কানে একটি কামড় বসিয়ে দেয়। ব্যথায় মোহ আহ বলেই দূরে সরে যায় রিদানের থেকে। রিদান একটি বাঁকা হাসি দিয়ে আবারও যে বিছানায় বসে পড়ে, আর মোহ তার কানে হাত দিয়ে বিড়বিড় করে বলতে থাকে, রাক্ষস, পচা ডিম, লেজ কাটা, টিকটিকি, সাদা বানর। এদিকে রিদান মোহের বিড়বিড় করা দেখে নিঃশব্দে হেসেই চলেছে। এসব বলার মাঝেই মোহের চোখ যায় রিদানের দিকে। ছেলেটি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এ দেখে মোহের রাগ যেন আরো বেড়ে যায়। মোহ বিছানার কাছে যেয়ে একটা বালিশ দিয়ে মারতে শুরু করে রিদানকে। মারার এক পর্যায়ে রিদান বালিশটি ধরে টান দিয়ে মোহকে নিজের একদম কাছে নিয়ে আসে। এতে মোহ একদম স্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদানের দিকে। এর মাঝেই রিদান মোহের নাকেও কামড় বসিয়ে দেয়। ব্যাস, মোহের রাগ এখন সপ্তম আসমান ছুঁই ছুঁই। রাগের বশে সে কামড় বসিয়ে দেয় রিদানের গলায়, নিচের দিকটাই। এতটাই জোরে দেয় যে দাঁতের দাগ বসে জায়গাটা লাল হয়ে যায়। আর একটুর জন্য রক্ত বের হয়নি। কিন্তু এমন কামড় দেওয়ার পরও রিদানের কোনো প্রতিক্রিয়া পেল না মোহ।
এতে অবাক হয়ে মোহ তাকিয়ে থাকে রিদানের দিকে। রিদান বাঁকা হেসে মোহকে ছেড়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে দাগটিতে হাত বুলাতে বুলাতে বলে, Our first love bite. কথাটি শুনে প্রচণ্ড লজ্জা পায় মোহ। তাই সেখানে আর না দাঁড়িয়ে থেকে বেরিয়ে পড়ে রুম থেকে। বিকেল 5টা। আজ সন্ধ্যায় ডক্টর ফেইজের ভাগ্নি ফেওরির গায়ে হলুদ। আনিসা বেগম, মোহ, রিদান, তমা বেগম এবং রিয়াদ সাহেব যাবেন এই অনুষ্ঠানে। ডক্টর ফেইজ রিদানের ফ্যামিলির ডক্টর এবং রিয়াদ সাহেবের বেশ ভালো বন্ধু। তাই ডক্টর ফেইজ রিদানদের সবাইকে এ অনুষ্ঠানে শরিক হওয়ার আমন্ত্রণ করেছেন। অবশ্য আগে জানা না থাকলেও এখন ডক্টর ফেইজ মোহকে শুধু রিদানের স্ত্রী হিসেবে নয়, বরং মোহকে আনিসা বেগমের কন্যা তাও জানেন। সবাই প্রস্তুত হয়ে রওনা হয় কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। আধ ঘন্টার মাঝে পৌঁছে যায় তারা। ডক্টর ফেইজ এবং তার মা দুজনে স্বাগতম জানিয়ে রিদানদের নিয়ে যায় কমিউনিটি সেন্টারের ভেতর। খুব সুন্দর করে সাজানো হয়েছে সবটা। ভেতরে প্রবেশ করার পর ডক্টর ফেইজের পরিবারের বেশ কয়েকজনের সাথে কুশলাদি বিনিময়ের পর্যায়ে মোহ রিদান ফেওরিদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। রিয়াদ সাহেবও এবং তমা বেগমও ডক্টর ফেইজের মায়ের সাথে কথামগ্ন। আর আনিসা বেগম ঘুরে ঘুরে দেখছেন ডেকোরেশনগুলো। খুব সুন্দর সুন্দর ফুলের সমাবেশ, সেই সাথে জ্বলছে নানা রঙের লাইট। চমৎকারভাবে সাজানো হয়েছে জায়গাটি। দেখেই বোঝা যাচ্ছে অনেক টাকা খরচ করা হয়েছে। হঠাৎ ডক্টর ফেইজের ডাকে ধ্যান ভাঙে আনিসা বেগমের। কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তা কি করছেন একা একা? এই তো ঘুরে ঘুরে দেখছি। ভালো লাগছে না একা একা এভাবে? হাসালে, একাকিত্বটা কি আমার জীবনে সবথেকে বড় একটা অংশ না? হুম। দ্বিতীয় বিয়েটা করেননি কেন জানতে পারি? আসলে অল্প বয়সে স্বামীর থেকে প্রাপ্ত এমন একটা ধাক্কা সামলানোর সময়টিও পেলাম না। সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সংগ্রামের। আমাদের সমাজের সম্পর্কে তো জানেনই। আচ্ছা, স্বামী ছাড়া না থাকলে কতটা অনিশ্চয়তা এবং অনিরাপত্তা জীবন কাটাতে হয় মহিলা মানুষের, তা বুঝেন নিশ্চয়। এত সবের মাঝে দুটি মেয়ে, নিরাপত্তার দায়িত্ব তো ছিলই। কোনো ছেলেকে বিশ্বাস করে বিয়ে করলো, সেই ছেলেটি আমার মেয়েদেরকে কোন নজরে দেখবে তাও ছিল না কোনো নিশ্চয়তা। তাই জন্য বিয়ে নিয়ে ভাবিনি। সবটাই ঠিক। 12টি বছর তো একাকিত্বটাই বয়ে বেড়াচ্ছি। আর কত? মানে? এখন তো আপনার মেয়েরাও যার যার মতো বেশ ভালো আছেন। তাহলে এখন তো ভেবে দেখতে পারেন। আপনি যা বলছেন তা কি বুঝে বলছেন? এই বয়সে বিয়ে? 2 মেয়েরে বিয়ে দিয়েছি, 2 দিন পর নানি হব। এমন সময় আপনি বলছেন আমি নিজে বিয়ে করব? বড্ড সেকেলের কথা বললেন আপনি। 2 মেয়ে বিয়ে দিয়েছেন, 2 দিন পর নানি হবেন, তাই বলে কি আপনার সুখে থাকার অধিকার নেই? দেখেন, মানুষের জীবনে একটাই অনেক, তো অন্যের কথা চিন্তা করে না। নিজের জীবনে 12টি বছর নষ্ট করেছেন। এখন অন্তত নিজের কথাটি ভাবুন। এই সময় একজনকে খুব প্রয়োজন আপনার, যে আপনার একাকিত্ব সঙ্গী হবে। এভাবে ধুকে ধুকে মরার চেয়ে একটু না হয় সমাজের বিরুদ্ধে যেয়েই বাঁচতে শিখুন। কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছেন আনিসা বেগম। ডক্টর ফেইজের কথায় তিনি যুক্তি খুঁজে পাচ্ছেন। সেই সাথে এক আশার আলো নিজের মাঝে সঞ্চারিত হওয়াটা অনুভব করতে পারছেন। কিন্তু তারপরেও সে আশার আলোকে নিভিয়ে তিনি বলে উঠলেন, দেখুন, এই বয়সে এগুলো মানায় না। কে করবে আমার মতন এমন একটা বুড়িকে বিয়ে? সেই সাথে আমাদের সমাজে এই স্বীকৃতি নেই। সমাজ তো মানুষের সৃষ্টি, একটা পরিবর্তনশীল। প্রথম কেউ একজন শুরু করে, পরে অন্যকেই তার অনুসরণ করে। ব্যাস, তৈরি হয়ে যায় সমাজে এক নতুন নিয়ম, রীতি, প্রথা। আর কি যেন বললেন? আপনি বুড়ি, আপনাকে দেখতে 35 বছরের বেশি নারী মনে হয় না। ডক্টর ফেইজের কথা কোনোটিই ফেলে দেওয়ার মতো নয়। আসলে সমাজ পরিবর্তনশীল। আমরা চাইলে আমাদের সমাজ পরিবর্তনে আনতে পারি। শুধু শুরুটা করতে হয় যে কোনো একজনের। এসব ভেবে আবারও আনিসা বেগম মনে জন্ম নিল এক আশার আলো। হয়তো সে আবার ভালো থাকতে আরম্ভ করতে পারবে। সবচেয়ে বড় কথা, হয়তো সে এই যন্ত্রণাময় একাকিত্ব থেকে বাঁচতে পারবে। এসব ভাবনা নিয়ে নিজেকে বের করে আনিসা বেগম ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে বলেন, আমার বয়স 40। আর এই বয়সে নিজেকে বুড়ি বলছেন? তো কিশোরী বলা উচিত ছিল?
হেসে বলে ওঠেন আনিসা বেগম। মন্দ বলেননি। আমার বয়স 47, কিন্তু নিজেকে 27 বছর বয়সের যুবক মনে হয় আমার।